আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া মানে IFFI উপলক্ষে বিশেষ অনুষ্ঠান লাইটস ক্যামেরা রোল। আজ শুনবেন এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। বন্ধুরা, IFFI সেই ১৯৫২ সাল থেকে সারা বিশ্বের জন্য একটা প্ল্যাটফর্ম, যেখানে নানান দেশের সংস্কৃতি, তাদের গল্পের সৃজনমূলক প্রকাশ ঘটে। আমরা জানি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বিশ্বের দরবারে চেনা নাম, আর এই উৎসবে ভারতের সঙ্গে বাইরের ফিল্মের যে মেলবন্ধন ঘটে তা আমাদের আনন্দ দেয়, সমৃদ্ধ করে। সিনেমা নিয়ে আমাদের উৎসাহের শেষ নেই, কিন্তু ভালো পরিচালকের ভালো ছবি মাঝে মাঝেই হয়তো বক্স অফিসে তেমন কোনো জায়গা করতে পারে না। আবার সেই সব ছবি একসময় হয়ে ওঠে ইতিহাস। আর ভালো ছবি দেখানোর জন্যই রয়েছে ফিল্ম সোসাইটি, ফিল্ম ফেস্টিভ্যাল। চলুন আজকের অনুষ্ঠানে ফিল্ম সোসাইটির আন্দোলন নিয়ে কিছু কথা জানি। ফিল্ম ক্রিটিক, ফিল্ম ম্যাগাজিন চেতনার চোখের সেক্রেটারি, বহরমপুর ফিল্ম সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ডক্টর সুশান্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে। ফিল্মের ক্ষেত্রে ফিল্ম সোসাইটির একটা বড় ভূমিকা রয়েছে, কিন্তু এই যে ফিল্ম সোসাইটির ধারণা, এটা তো একদিনে আসেনি, নানান রকম পরিবর্তনের মাধ্যমে এসেছে। তো এই ফিল্ম সোসাইটির আন্দোলন নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, ৬-এর দশকের মাঝামাঝি সময় থেকে বা তার পরবর্তী প্রায় এক দশক বাংলায় বা সারা ভারতেই ফিল্ম সোসাইটি আন্দোলনের এক জোয়ার এসেছিল। শক্তিশালী রাজনৈতিক আন্দোলনের পরিপূরক শক্তি হিসেবে এই সাংস্কৃতিক আন্দোলন যে কিছুটা সমৃদ্ধ হয়েছিল তা বলাই বাহুল্য। পশ্চিমবাংলার ফিল্ম সোসাইটি আন্দোলনের ক্ষেত্রে সেটাই ঘটেছিল, কিন্তু রাজনৈতিক আন্দোলনের গতিরুদ্ধ হলে সেই সাংস্কৃতিক আন্দোলনকে তার নিজস্ব শক্তিতে বলীয়ান রাখতে এবং সঠিক দিশায় পরিচালনা করতে যে দূরদর্শী ও আদর্শনিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন হয়, আমাদের দেশের ফিল্ম সোসাইটি আন্দোলনের ক্ষেত্রে দুর্ভাগ্যবশত তা ছিল না। ফলে কালক্রমে এই আন্দোলন এক গতানুগতিক শৌখিন ঔপচারিকতার শিকার হয়ে পড়ল। বর্তমান সময়ে যার অসার উত্তরাধিকার বহন করেছে চলেছি আমরা। অবশ্য বর্তমানে প্রেক্ষাপটে আত্মবীক্ষণের আবশ্যিক শর্ত হিসেবে অতীতের পৃষ্ঠা উল্টানো জরুরি, এবং দেখা যাক আমরা কতটা কাজ এই করতে প্রসঙ্গে আমি আর একটা কথা বলি যে আমাদের তো গোয়ায় এখন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, তো সেক্ষেত্রে ফিল্ম সোসাইটির সঙ্গে কোথাও না কোথাও কি এটার যোগাযোগ রয়েছে? আছে, আমি বলছি। এদেশের প্রথম ফিল্ম সোসাইটি তৈরি হয়েছিল বোম্বাই শহরে 1937 সালে। নাম ছিল অ্যামেচার ফিল্ম সোসাইটি। 42 সালে তৈরি হলো বোম্বে ফিল্ম সোসাইটি। কিন্তু এই দুটির কোনোটি প্রকৃত অর্থে ফিল্ম সোসাইটি আন্দোলনের শরিক হয়ে উঠতে পারেনি। ভারতীয় উপমহাদেশে সফল ফিল্ম সোসাইটি আন্দোলন গড়ে উঠেছিল সত্যজিৎ রায় ও চিদানন্দ দাশগুপ্তের নেতৃত্বে ক্যালকাটা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠার মাধ্যমে। 1947-এর 5ই অক্টোবর কলকাতায় যার জন্ম। আচ্ছা। পরবর্তী সময়ে ভারতীয় গণনাট্য সংঘের অগ্রণী নেতৃত্ব তার পৃষ্ঠপোষক হন। ক্রমশ দেশ জুড়ে এক আন্দোলনের রূপ তৈরি হয়। 91-তে তৈরি হলো পাটনা ফিল্ম সোসাইটি, 56-তে দিল্লি ফিল্ম সোসাইটি, 1957-য় মাদ্রাজ ফিল্ম সোসাইটি, এবং 1959-এ তৈরি হয় ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া, এবং পরবর্তী পর্যায়ে 1965-তে বহরমপুর ফিল্ম সোসাইটি। এটি মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের দ্বিতীয় পুরনো ফিল্ম সোসাইটি।
এই প্রথম ফিল্ম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এর বহরমপুরে, মানুষ হ্যাঁ, এটা ক্যালকাটা তাহলে ফিল্ম সোসাইটির পরে মনে রাখতে পারবেন যে এটি কিন্তু একটি অসাধারণ ব্যাপার যে সব থেকে পুরনো ফিল্ম সোসাইটি গুলোর মধ্যে অন্যতম হচ্ছে এইটা। বহরমপুর ফিল্ম সোসাইটি। তার 50 বছর পেরিয়ে গেছে কিন্তু আচ্ছা। অনেক দিনই। প্রাথমিক পর্বে দেশের বহু গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী ও চিন্তাশীল মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। মানে আমি বাংলার কথা বলছি। প্রশান্ত মহলানবিশ, হিরণ কুমার সান্যাল, সুধী প্রধান, দিলীপ কুমার গুপ্ত, কমল কুমার মজুমদার, চারুপ্রকাশ ঘোষ, অজয় কর, জ্যোতির্ময় রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, মৃগাঙ্ক শেখর রায়, সুব্রত মিত্র, নিমাই ঘোষ, হরিসাধন দাশগুপ্ত, অনিল চট্টোপাধ্যায়, আম্মু স্বামীনাথন, এস গোপালন, রবার্ট হকিন্স, বিজয়া মুলে, শ্যাম বেনেগাল, কৃষ্ণ কৃপালনে এবং অরুণা আসফ আলী, ইন্দিরা গান্ধী, ইন্দ্রকুমার গুজরাল এবং আরও অনেক ব্যক্তি এই ফিল্ম সোসাইটির আন্দোলনে শরিক হন। এবং আমরা দেখেইছি তো ইন্দ্রকুমার গুজরাল এবং ইন্দিরা গান্ধী তো আমাদের ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তারা ফিল্ম সোসাইটি আন্দোলনের জন্য প্রচুর আইনি ব্যবস্থা সুবিধের করে দিয়েছিলেন আর কি। এই সত্যজিৎ রায় তিনি যে পরামর্শ দিয়েছিলেন যে আজও আন্দোলনের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। এবং সত্যজিতের মন্ত্রশিষ্য আদুর গোপাল কৃষ্ণন 1965-তে কেরালায় ফিল্ম সোসাইটি আন্দোলনের সূত্রপাত করেন। ওই বছরই ভূপেন হাজারিকার নেতৃত্বে আসামে প্রতিষ্ঠিত হয় গৌহাটি সিনে ক্লাব। এবং তারপরে তো ওই সঙ্গে সঙ্গে বহু জায়গায় যেমন শিলং, বিশাখাপত্তনম, ব্যাঙ্গালোর, কোচি, হায়দ্রাবাদ, মাদুরাই, আগরতলা, ফাইজাবাদ, কোলাপুর, পুনে, নাগপুর, জামশেদপুর, বার্নপুর, মেদিনীপুর সব জায়গায় ফিল্ম সোসাইটি গড়ে ওঠে। আচ্ছা, হ্যাঁ, তার মানে নানানভাবে আমরা দেখতে পাচ্ছি যে ফিল্ম সোসাইটি আন্দোলন ছড়িয়ে পড়ছে। এবং দেখুন এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সমস্ত কিছুর যে একসঙ্গে মেলবন্ধন সেটা কিন্তু আমরা এই যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ওইটাই আমি বলতে চাইছি। হ্যাঁ, 1952 মধ্যে দিয়ে সরকারি দেখতে পাচ্ছি। উদ্যোগে আয়োজিত হয় ভারতের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে ঠিক কী কী ছবি দেখানো উচিত ও সত্যজিতের উদ্যোগে তার একটা সুনির্বাচিত তালিকা ক্যালকাটা ফিল্ম সোসাইটি তাদের একটি বুলেটিনে প্রকাশ করে। তার মানে সত্যজিৎ রায় কিন্তু সেখানে একটা ইনস্ট্রাক্ট করেছিলেন যে কীভাবে একটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব করা যায় সেইটা বলেছিলেন। ভারত সরকার সেই তালিকার প্রায় সবকটি ছবি উৎসবে দেখানোর ব্যবস্থা করেন। এই ঘটনা সত্যজিৎ সহ ক্যালকাটা ফিল্ম সোসাইটির অন্যান্য নেতাদের অত্যন্ত উৎসাহিত করে। তারা দিল্লি উৎসবে যোগ দেন। এ নিয়ে পরবর্তী সময়ের সত্যজিৎ রায়ের সরস বর্ণনা আছে। কিন্তু সত্যজিৎ ছবি নির্মাণের কাজে এত ব্যস্ত ছিলেন সেই সময়, সেই জন্যে ক্যালকাটা ফিল্ম সোসাইটির কাজকর্মে তার কিছুটা ভাঁটা পড়ে। 1955 সালে পথের পাঁচালী মুক্তি পায় এবং 56-য় বিখ্যাত চলচ্চিত্রের সমালোচক ও আইজেনস্টাইনের জীবনীকার ম্যারি সিটন কলকাতায় আসেন এবং তিনি কলকাতায় চলচ্চিত্র সমালোচনা সম্পর্কে ভাষণ দেন। আচ্ছা, আর এই তো মোটামুটি আমরা তার মানে যখন 1952 সাল থেকে তো আইএফএফআই গল্প বলে চলেছে যে গল্প সিনেমার, আর সেই গল্প দেখাটা শুরু হয়েছিল সত্যজিৎ রায়ের হাত ধরে। এটা অবশ্যই একটা অনেক বড় ব্যাপার আমাদের কাছে। আর দেখুন এই যে সিনেমা উইদাউট বর্ডার্স এটা তো আমরা বলেই থাকি, আর এবারের বিষয়ও বেছে নিয়েছে আইএফএফআই, সেটা হলো সিনেমা উইদাউট বর্ডার্স। তো তখন থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1952 সাল থেকেই কিন্তু দেশ বিদেশের ছবি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ফিল্ম সোসাইটিগুলোর যে কাজটা করার দরকার ছিল সেটা কিন্তু সব হয়নি, আমি বলবো। ফিল্ম সোসাইটিগুলি যে সমান্তরাল প্রদর্শন ব্যবস্থা গড়ে তুলে শিল্প সমৃদ্ধ স্বাধীন সিনেমার সঠিক পৃষ্ঠপোষকতা করতে পারত, সেটা কিন্তু করতে পারেনি। ভারতের ফিল্ম সোসাইটি আন্দোলনকে নিয়ে আলোচনা করতে হলে এদেশের চলচ্চিত্র শিল্পকে বাইরে রেখে তা করা সম্ভব নয়। মনে রাখতে হবে যে ভারত পৃথিবীর সবচেয়ে বড় চলচ্চিত্র উৎপাদনকারী দেশ শুধু নয়, সিনেমা এদেশের সাধারণ মানুষের সবচেয়ে
জনপ্রিয় পাবলিক এজেন্ডা। তা এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একদম, কারণ সিনেমার ভাষা যাই হোক না কেন, অনেকেই সেটাকে মনে করেন যে এটা বোধহয় সত্যি কথা, এটা বোধহয় যা দেখাচ্ছে সবটাই সত্যি, সেই জন্যে বোধহয় ছায়াছবিও সেরকম ভেবেচিন্তেই বানানো উচিত। আর এখানে তো পূজিত হন যারা নায়ক রয়েছেন, নায়িকা রয়েছেন, হ্যাঁ, তারা তা তো পূজিত নিশ্চয়ই, হন। তারা তো, হ্যাঁ নিশ্চয়ই। সুতরাং সেই ভাবনাটাও রাখতে হবে যে ঠিক কিভাবে আমরা এই মাধ্যমটাকে দেখব। কিন্তু এর সম্বন্ধে আরেকটু বলা উচিত ছিল যে ফিল্ম সোসাইটির আন্দোলনের মূল উদ্দেশ্যগুলো হলো, উদ্দেশ্য যা আমরা ভেবেছিলাম সেটা হচ্ছে, অর্থাৎ চলচ্চিত্রকে একটি সামাজিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা, শিল্পধর্মী চলচ্চিত্র সৃষ্টিতে সহায়তা করা এবং শিল্প সমৃদ্ধ চলচ্চিত্রকে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সমান্তরাল প্রদর্শন ব্যবস্থা গড়ে তুলতে হবে। কোথাও কোথাও এটা সাফল্য দেখা গেছে, আবার কোথাও দেখা যায়নি। এর কিছুটা ব্যতিক্রম দেখা গেছে যে পশ্চিমবঙ্গ ও কেরালার প্রতিটি ব্লকে গড়ে উঠেছে একটি করে ফিল্ম সোসাইটি। বছরে শতাধিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে এই ফিল্ম সোসাইটিগুলি। কেরালা সরকার সে রাজ্যের ফিল্ম সোসাইটি আন্দোলনকে উৎসাহিত করতে এবং বড় অঙ্কের অর্থ সাহায্য করেন প্রায় নিয়মিত। আর এই যে এক্ষুনি আপনি একটি কথা বললেন, সেটা হলো যে শিল্প ভাবনা, সেটা কিভাবে আমরা দেখাচ্ছি সিনেমার মাধ্যমে, সেটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েই থাকে। সেই ভাবনা যদি ধরে নিন খারাপ হলো, সেই ভাবনা কিন্তু ছড়িয়ে গেল। আর সেই ভাবনা যদি সদর্থক হলো, সেটাও কিন্তু আমরা নিতে পারলাম। লাইটস ক্যামেরা রোল এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর সুশান্ত চট্টোপাধ্যায়, ফিল্ম ক্রিটিক, ফিল্ম ম্যাগাজিন চেতনার চোখ পত্রিকার সম্পাদক, বহরমপুর ফিল্ম সোসাইটির ভাইস প্রেসিডেন্ট। উপস্থাপনায় ছিলাম সৈয়দা মুসাররত নাজরিন, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে। বন্ধুরা, কথা কিন্তু শেষ হয়নি, আরও অনেক কথা বাকি আছে, জানবো পরের দিন। সবাই ভালো থাকবেন।